কংক্রিট অ্যান্ড ম্যাটেরিয়ালস। অর্থাৎ এখানে আমরা আলোচনা করব প্রি স্ট্রেস কংক্রিট কি, কি কি ম্যাটেরিয়ালস দিয়ে প্রি স্ট্রেস কংক্রিট তৈরি করা হয়, এর সুবিধা অসুবিধা কি, এবং হচ্ছে কিভাবে এই প্রি স্ট্রেস কংক্রিট মূলত বাস্তব ক্ষেত্রে তৈরি করা হয়। তো প্রি স্ট্রেস কংক্রিট হচ্ছে মূলত আমরা যে কংক্রিটগুলো ব্যবহার করে থাকি রিইনফোর্সড কংক্রিট, সেই রিইনফোর্সড কংক্রিটের বলা যায় একটা আপগ্রেড ভার্সন, যেটার মধ্যে কিনা একটা নির্দিষ্ট মাত্রায় কিছু ধরনের স্ট্রেস দেওয়া হয়ে থাকে। তো বাই ডেফিনিশন আর বাই বুক যদি বলি যে কংক্রিট ইন হুইচ দেয়ার হ্যাভ বিন ইন্ট্রোডিউস ইন্টারনাল স্ট্রেস, অর্থাৎ কংক্রিট যেখানে কিনা একটা নির্দিষ্ট মাত্রায় অভ্যন্তরীণ পীড়ন প্রদান করা হয়ে থাকে অফ সাচ ম্যাগনিটিউড, নির্দিষ্ট পরিমাণে, and distribution that the stress resulting from given external loadings are counteracted to a desired degree, এবং সেটা এমন ভাবে ডিস্ট্রিবিউশন করা থাকে যে এক্সটার্নাল লোডের ফলে যে স্ট্রেসটা ডেভেলপ করবে সেই স্ট্রেসকে কি করবে একটা নির্দিষ্ট মাত্রায় সেটা কাউন্টারাক্ট করবে, অর্থাৎ প্রতিরোধ করবে। তার মানে রিইনফোর্স কংক্রিট যেটা, ঠিক সেই রিইনফোর্স কংক্রিটের মধ্যেই সেটা কার্যক্ষেত্রে ব্যবহার হওয়ার পূর্বে এবং এটার মধ্যে এক্সটার্নাল লোড অ্যাপ্লাই হওয়ার পূর্বে এর মধ্যে একটা নির্দিষ্ট মাত্রায় একটা এক ধরনের স্ট্রেস প্রদান করা হবে যেটা কম্প্রেসিভ স্ট্রেস হবে, এবং সেই কম্প্রেসিভ স্ট্রেস কি করবে এক্সটার্নাল লোডিং এর ফলে যে স্ট্রেসটা আসবে সেই স্ট্রেসটাকে ব্যালেন্স করবে, প্রতিরোধ করবে, যেন কংক্রিটের মধ্যে কোনো ধরনের টেনশন তৈরি না হয়। অর্থাৎ আমরা নর্মালি জানি যে কংক্রিট গুলো সাধারণত টেনশন নিতে পারে না, রিইনফোর্সমেন্ট টেনশন নিতে পারে, সেই জন্য রিইনফোর্সমেন্ট দেওয়া হয়। তো কংক্রিটের আমরা যদি মেম্বারের কথা চিন্তা করি, এই মেম্বারের টেনশন জোনে মূলত হচ্ছে ক্র্যাক চলে আসে। তো রিইনফোর্সড কংক্রিট যদি হয়, রিইনফোর্সড কংক্রিট একটা বিম এলিমেন্ট যদি আমরা চিন্তা করি যেটা সিম্পলি সাপোর্টেড, তো যদি এক্সটার্নাল লোড অ্যাপ্লাই হয় তাহলে এটার বটম ফাইবারে কিছু ক্র্যাক ডেভেলপ করতে পারে। আর যদি ক্যান্টিলিভার হয় তাহলে তার টেনশন সাইড হচ্ছে সাপোর্টের উপরে, তাহলে টেনশন সাইডে ক্র্যাক ডেভেলপ করতে পারে। কিন্তু যদি সেটা প্রি স্ট্রেস কংক্রিট হয়, এই প্রি স্ট্রেস কংক্রিট হলে এটার মধ্যে এই যে দেখো একটা লাইনের মাধ্যমে দেখা যাচ্ছে, দুই পাশে অ্যাঙ্করেজ দেখা যাচ্ছে, এগুলো আর ডিটেলস আলোচনা করব। তো এই প্রি স্ট্রেসিং স্টিলের মাধ্যমে একটা অভ্যন্তরীণ স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস এটার মধ্যে প্রবেশ করানো হয়, যেন এটার উপরে যখন লোড অ্যাপ্লাই হবে তখন এখানে কোনো ধরনের টেনশন ডেভেলপ না করে। আর টেনশন যদি ডেভেলপ না করে তাহলে সেটাতে কি হবে না, কোনো ধরনের ক্র্যাক আসবে না, কারণ যেহেতু কংক্রিট টেনশন রেজিস্ট করতে পারে না, সো টেনশনের মাত্রা যখন বেশি হয়ে যাবে তখন কংক্রিট কি করবে, ফেল করবে। তো এই জন্যই মূলত নর্মাল রিইনফোর্সড কংক্রিটের তুলনায় প্রি স্ট্রেস কংক্রিট যেখানে লোড হিউজ পরিমাণে থাকে এবং স্প্যান অনেক বেশি হয়, সেখানে এই প্রি স্ট্রেস কংক্রিট মূলত ব্যবহার করা হয়। কিন্তু যে সকল ক্ষেত্রে এই নর্মাল রেগুলার রিইনফোর্স কংক্রিট যেটা আছে সেটাই যদি অ্যাডিকুয়েট হয় তাহলে তার প্রি স্ট্রেস কংক্রিট ব্যবহার করার প্রয়োজন নেই। তো এটার কিছু সুবিধা অসুবিধা আছে, যেমন প্রি-স্ট্রেস কংক্রিটে সাধারণত হাই স্ট্রেংথ কংক্রিটের ম্যাটেরিয়ালস এবং স্টিল ব্যবহার করা হয়ে থাকে, যার ফুল অ্যাডভান্টেজ অর্থাৎ ফুল শক্তি কাজে লাগানো যায়। এটাতে মালামালের পরিমাণ কম লাগে, স্ট্রাকচারের সাইজ কম হয়, আর সাইজ যদি ছোট হয় তাহলে তার ওয়েটও কম হবে। লোডের ফলে সাধারণত সিরিয়াস তেমন কোনো ক্র্যাক আসে না যদি প্রপারভাবে ডিজাইন করা হয়ে থাকে, এবং সম্পূর্ণ যে সেকশনটা আছে সেই সেকশনটাই মূলত লোড ক্যারি করার জন্য ইফেক্টিভ হয়। ধরো অ্যাজ অ্যান এক্সাম্পল একটা ফিক্স পরিমাণে লোড আছে এবং সেই ফিক্সড লোডের ফলে একটা রিইনফোর্সড কংক্রিটের সাইজ যদি অনেক বেশি হয়, ঠিক আছে, ধরো এরকম একটা সাইজ যার সাইজ অ্যাপ্রক্সিমেটলি ধরো ডেপথ হচ্ছে 5 ফিট, প্রায় 60 ইঞ্চি, উইথ ধরো প্রায় 24 ইঞ্চি, তাহলে এই সকল যদি হিউজ স্ট্রাকচার হয় আহ, সেটা সেই সকল ক্ষেত্রে যদি প্রি স্ট্রেস কংক্রিট ব্যবহার করা হয় তাহলে দেখা যাবে যে সাইজ অনেকটাই কমে আসবে। অর্থাৎ বলা যায় যে এটা যদি ডেপথ এরকম প্রয়োজন হয় রিইনফোর্সমেন্টে, প্রি স্ট্রেস কংক্রিটে দেখা যাবে যে সাইজ অনেক কমে আসবে। তাহলে সাইজ যদি কমে আসে তাহলে স্ট্রাকচারের ওয়েট কমে যাবে, আবার সেই ক্ষেত্রে সাইজ যদি কমে আসে তাহলে ম্যাটেরিয়ালের পরিমাণও কম লাগবে, এবং এই প্রি স্ট্রেস কংক্রিটে যেহেতু হাই স্ট্রেংথ কংক্রিট এবং স্টিল ব্যবহার করা হয় তার মানে সেখানে তেমন ধরনের ক্র্যাকস আসার সম্ভাবনা নাই, এবং ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য এটা অনেক বেশি উপযোগী।
এটার পাশাপাশি কিছু অসুবিধাও আছে, যেমন এটার জন্য হাই কোয়ালিটির ম্যাটেরিয়ালস প্রয়োজন। তো যেটা তৈরি করতে অনেক ভালো মানের মালামাল ব্যবহার করতে হয়, সেটা অবশ্যই একটু এক্সপেন্সিভ হবে, এটাই স্বাভাবিক। এবং যেহেতু এটার শক্তি অনেক বেশি, তাই এটার যখন লাইফ সাইকেল শেষ হয়ে যায় তখন এটা আসলে রিসাইকেল করাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। আর এটার যে ডিজাইন বলি এবং কনস্ট্রাকশন বলি, দুইটাই রিইনফোর্স কংক্রিটের তুলনায় তুলনামূলক কমপ্লেক্স, অনেক বেশি জটিল। সো নর্মাল লেবার যারা আছে, যারা রিইনফোর্সড কংক্রিটের মূলত কাজ করে থাকে, তাদেরকে দিয়ে মূলত প্রিস্টেস কংক্রিটের কাজ করানোটা ডিফিকাল্ট, যদি কিনা প্রপার ট্রেনিং না দেওয়া হয়। এই প্রিস্টেস কংক্রিটের এর মাধ্যমে বিশ্বের অনেক বড় বড় স্থাপনা তৈরি করা হয়েছে, যেমন হংকং এর আইসিসি টাওয়ার, সিঙ্গাপুরের গুচি টাওয়ার, অস্ট্রেলিয়ার সিডনির অপেরা হাউস, এরকম অনেক বড় বড় স্ট্রাকচার বিশ্বে আছে, তৈরি করা আছে। তার কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। আমাদের বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে এরকম হাই রাইস 100 তলা 200 তলা বিল্ডিং নাই। তো বাংলাদেশে সাধারণত হেভি লোডের যদি বলি, অনেক ক্ষেত্রে সেই সকল ক্ষেত্রে যে ফ্লাইওভার গুলো আছে বা আমাদের যে পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, সেটা পদ্মা মাল্টিপারপাস ব্রিজের উপরের যে অংশটুকু কংক্রিটের, এটা মূলত প্রি-স্টেজ কংক্রিটের তৈরি। তারপর ফ্লাইওভার গুলোর যে গার্ডার এবং বিম, এগুলো সব প্রি-স্টেজ কংক্রিটের তৈরি। প্রি-স্টেজ কংক্রিট সেই সকল এলিমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে সকল ক্ষেত্রে টেনশন অনেক বেশি পরিমাণে আসে। যেমন ধরো কলামের ক্ষেত্রে, পিয়ারের ক্ষেত্রে, এগুলো তো হচ্ছে কি কম্প্রেসিভ এলিমেন্ট, তো এটার ক্ষেত্রে এমনি কম্প্রেশন ফোর্স আসে। এগুলোর ক্ষেত্রে হিউজ পরিমাণে টেনশন ডেভেলপ করে না, কিন্তু যেগুলো ফ্লেক্সারাল এলিমেন্ট যেমন স্ল্যাব, বিম, গার্ডার, এগুলোতে হিউজ পরিমাণে টেনশন স্ট্রেস ডেভেলপ করে। তো এই টেনশন স্ট্রেসটাকে রিডিউস করানোর জন্যই মূলত হচ্ছে প্রি-স্টেজ কংক্রিট ব্যবহার করা হয়, যেন সেটাতে টেনশন কম ডেভেলপ করে এবং কংক্রিটের মধ্যে যেন কম্প্রেসিভ স্ট্রেসটা থাকে। তো এই প্রি-স্টেসিং প্রি-স্টেজ কংক্রিটের ইন্টারনাল যে প্রি-স্টেজ আছে, সেই ইন্টারনাল প্রি-স্টেসিংটা করার জন্য মূলত এক ধরনের স্টিল ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় প্রি-স্ট্রেসিং স্টিল। এই প্রি-স্ট্রেসিং স্টিল সাধারণত আয়রন, কার্বন, ম্যাঙ্গানিজ এবং অপশনাল আদার্স আরো কিছু ম্যাটেরিয়ালস এর সমন্বয়ে মূলত তৈরি করা হয়ে থাকে। এগুলোর ফ্লেক্সারাল ক্যাপাসিটি, শিয়ার ক্যাপাসিটি, টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ ক্যাপাসিটি সাধারণত কনভেনশনাল রিইনফোর্সমেন্টের তুলনায় অনেক বেশি থাকে। তো প্রি-স্ট্রেসিং স্টিল কয়েক ধরনের আছে, যেমন একটা হচ্ছে ওয়্যার, স্ট্র্যান্ড, টেন্ডন এবং ক্যাবল। তো ওয়্যার গুলো দেখতে কেমন? ওয়্যার গুলো মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে প্লেন ওয়্যার হতে পারে, আর একটা হচ্ছে এরকম ইন্টেন্ডেড ওয়্যার হতে পারে। হ্যাঁ, একদম প্লেনও হতে পারে, ইন্টেন্ডেডও হতে পারে। আর এই ওয়্যারগুলোর স্ট্রেংথ সাধারণত 240 মেগাপ্যাসকেল, 200 মেগাপ্যাসকেল এরকম হয়ে থাকে। মিনিমাম টেনসাইল স্ট্রেংথ এখানে ডায়ামিটার অনুযায়ী একটা ক্রাইটেরিয়া বলা আছে। টাইপ যদি বিএ হয়, এখানে ডিটেলসে লেখা আছে 240 মেগাপ্যাসকেল, বা টাইপ বিএ মিনিমাম টেনসাইল স্ট্রেস অ্যাট 1% এক্সটেনশন, যদি এক্সটেনশন হিসাব করা হয় তাহলে প্রায় 192 মেগাপ্যাসকেল। তার মানে আমরা বাজারে যদি রিইনফোর্স কংক্রিটের কথা চিন্তা করি, সেগুলো হচ্ছে 500 মেগাপ্যাসকেলের। হ্যাঁ, তার মানে তার তুলনায় প্রায় 4 গুণ থেকে 5 গুণ স্ট্রেংথ বেশি হয়ে থাকে এই প্রি-স্ট্রেসিং স্টিলের। তো এই প্রি-স্ট্রেসিং যে ওয়্যার গুলো আছে, সেই ওয়্যার গুলোকে পেঁচিয়ে যদি কোনো বান্ডেল তৈরি করা এরকম, তাহলে এটাকে বলা হয় হচ্ছে স্ট্র্যান্ড। স্ট্র্যান্ড গুলোর ডায়ামিটার 7 থেকে 17 মিলিমিটার ভ্যারি করে। এটা মূলত হচ্ছে ওয়্যারের ডায়ার উপরে ভিত্তি করে। ওয়্যারের সংখ্যা বা ওয়্যারের ডায়ামিটার যদি বেশি হয়, তাহলে এখানে যে স্ট্যান্ড গুলো আছে সেই স্ট্যান্ড গুলোরও ডায়ামিটার কি হবে, বেশি হবে। তো এইগুলো দেখতে মানে অনেকটা ইলেকট্রিক যে ওয়্যার গুলো আছে আমাদের রোড দিয়ে বা মেইন যে ইলেকট্রিক লাইন গুলো টানা হয়ে থাকে, তোমরা দেখেছো, দেখতে অনেকটা ঠিক ওই রকম। কিন্তু ওইগুলো প্রি-স্ট্রেসিং স্টিল, এটা বুঝতে হবে, এটা হচ্ছে ইলেকট্রিক ওয়্যার। আর প্রি-স্ট্রেসিং স্টিলের স্ট্রেংথ অনেক বেশি থাকে। সাধারণত 2টা ওয়্যার, 3টা ওয়্যার বা 7টা ওয়্যার একত্রে পেঁচিয়ে সাধারণত এই স্ট্যান্ড গুলোকে তৈরি করা হয়। এই স্ট্র্যান্ড গুলো, অর্থাৎ স্ট্র্যান্ড যেগুলো আছে, স্ট্র্যান্ড গুলো মিলে যদি কোনো গ্রুপ তৈরি করা হয়, তখন সেই গ্রুপটাকে মূলত বলা হয় হচ্ছে টেন্ডন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো ছোট ছোট অনেকগুলো স্ট্যান্ড আছে, এখানে একটা একটা এই যে একটা এই যে একটা, এরকম অনেকগুলো স্ট্যান্ড আছে। প্রত্যেকটা স্ট্যান্ড আবার কিছু কিছু ওয়্যার মানে 7টা করে ওয়্যার দিয়ে তৈরি। তো এই যে একটা গ্রুপ অফ স্ট্যান্ড, এই গ্রুপ অফ স্ট্যান্ডটাকে মূলত বলা হয় হচ্ছে টেন্ডন। এরপর আরেকটা ম্যাটেরিয়ালস আছে, সেটা হচ্ছে ক্যাবল। তো ক্যাবল হচ্ছে গ্রুপ অফ টেন্ডন।
অর্থাৎ টেন্ডনের কয়েকটা গ্রুপ মিলে যে প্রিস্টেসিং স্টিলটা তৈরি করা হয়, যে সিস্টেমটা তৈরি করা হয়, সেটাকে মূলত বলা হয় প্রিস্টেসিং কেবল। কেবলগুলো সাধারণত ব্রিজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন যেমন এখানে একটা টেন্ডন দেখতে পাচ্ছ, এখানে একটা টেন্ডন, এরকম একই এলিমেন্টের ভিতরে অনেকগুলো টেন্ডন থাকে। এই টেন্ডনের যে গ্রুপটা, এটাকে বলা হয় হচ্ছে। তাহলে যদি আমরা এখানে দেখি যে প্রথমটা হচ্ছে ওয়্যার, ওয়্যারকে পেঁচিয়ে হচ্ছে স্ট্র্যান্ড তৈরি করা হয়। স্ট্র্যান্ডকে যদি স্ট্র্যান্ডগুলো মিলে যদি একটা গ্রুপ তৈরি করা হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে টেন্ডন। আর টেন্ডনের কয়েকটা টেন্ডন মিলে যে গ্রুপটা তৈরি করা হয়, সেটাকে মূলত বলা হচ্ছে কেবল। তো এগুলো খুবই সিম্পল। সাধারণত অনেক সময় এরকম ভাবে প্রশ্ন থাকে যে হোয়াট ডু ইউ মিন বাই প্রি-স্ট্রেসিং স্টিল, হোয়াট আর দ্য টাইপস অফ প্রি-স্ট্রেসিং স্টিল, এক্সপ্লেন দ্য টাইপস অফ প্রি-স্ট্রেসিং স্টিল। তো প্রি-স্ট্রেসিং স্টিল গুলো মূলত হচ্ছে একদম সিকোয়েন্স আকারেই হয়, যেমন ওয়্যার, স্ট্যান্ড, টেন্ডন, কেবল। তো এইভাবে সিকোয়েন্স আকারেই লেখাটা যুক্তিসঙ্গত হবে। এছাড়াও প্রি-স্ট্রেস কংক্রিটে নরমাল যে রিইনফোর্সমেন্ট এলিমেন্ট গুলো আছে, সেই নরমাল রিইনফোর্সমেন্ট বারও ব্যবহার করা হয়ে থাকে অ্যাজ ইউজুয়াল। যেমন এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যে এটা হচ্ছে একটা রেইনফোর্সমেন্টের ছবি, প্র্যাকটিক্যাল। এটা একটা গার্ডার। তো এই গার্ডারের এখানে দেখতে পাচ্ছ যে যে রিইনফোর্সমেন্ট গুলো আছে, সেই রিইনফোর্সমেন্ট গুলো তো ব্যবহার করা হয়েছেই, এবং এর মধ্য দিয়ে একটা পাইপের মতো করে প্রবেশ করানো আছে। এটা হচ্ছে এস এস সাইডে, অর্থাৎ সাপোর্ট সাইডে। আর এটা হচ্ছে যদি আমরা লং লং সাইড দেখি, তাহলে একদম সাপোর্ট থেকে শুরু করে দেখাচ্ছে এটা নিচের দিকে এক্সটেন্ড হয়ে গিয়েছে এভাবে। তো এটারও কিছু মেকানিজম আছে। এই পাইপটা রাখার কিছু উদ্দেশ্য আছে। এটা হচ্ছে পোস্ট টেনশনিং এর জন্য, অর্থাৎ এটার ভিতর দিয়ে মূলত কংক্রিটটা যখন ঢালাই হয়ে যাবে, তখন এটার ভিতর দিয়ে প্রি-স্ট্রেসিং স্টিল প্রবেশ করিয়ে একটা কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করতে হয়। তো এই কাজের জন্য কিছু অ্যাঙ্করেজও ব্যবহার করা হয়। এই অ্যাঙ্করেজ গুলো ছিদ্রের সংখ্যা বা ডিজাইন, এটা ডিপেন্ড করা হচ্ছে কতগুলো স্ট্র্যান্ড এই টেন এর ভিতরে আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ, এটা একটা ডেক গার্ডার, যেটার মাঝে এটা ভয়েড আছে। এই যে হচ্ছে একটা অ্যাঙ্করেজ, যে অ্যাঙ্করেজের মধ্যে এই যে প্রি-স্ট্রেসিং স্টিল গুলো প্রবেশ করানো আছে। তো এখানে ডিজাইন থেকে বের করতে হয় আসলে কতগুলো স্ট্যান্ড লাগবে, সেই স্ট্যান্ডের সংখ্যার উপরে ভিত্তি করে মূলত এই অ্যাঙ্করেজের ডিজাইন বা ডায়ামিটার গুলো ফিক্সড হয়ে থাকে। এবং এইগুলোর মাঝে দেখো এখানে সামনে কিছু ছোট ছোট অ্যাঙ্করেজ রাখা আছে। এইগুলোর কাজ হচ্ছে এক একটা স্ট্র্যান্ডকে ধরে রাখা, যেটা এটার মাধ্যমে ফিক্সড করে রাখবে। তো এখানে অ্যাঙ্করেজের একটা ভিউ দেখানো আছে। এখানে হচ্ছে একটা ক্রস সেকশনাল লং সেকশন দেখানো আছে। যদি আমরা লং ডিরেকশন বরাবর একটা সেকশন কাটি, এখানে যেটা দেখতে পাচ্ছি, যেটা একটা অ্যাঙ্করেজ। এখানে প্রি-স্ট্রেসিং স্টিল গুলো আছে, এখানে আবার ছোট ছোট কিছু অ্যাঙ্করেজ আছে, এবং এর ভিতরে এই যে স্ট্যান্ড গুলো দেখা যাচ্ছে, এবং এটা কন্টিনিউয়াস, অর্থাৎ একটা সেকশনে শুরু থেকে শেষ পর্যন্ত এটা কন্টিনিউয়াস এক্সটেন্ড হবে। তো এই যে যে দেখো প্রি-স্ট্রেসিং স্টিল গুলো যখন পাইপের মধ্য দিয়ে প্রবেশ করানো হয়, তখন এই যে দিকগুলো তো মূলত কংক্রিট আছে, তো কংক্রিটের সাথে প্রি-স্ট্রেসিং এর স্টিলের তেমন কোনো বন্ডিং থাকে না। তো অনেক সময় যদি ডিজাইনার মনে করে থাকেন যে এটাতে আসলে বন্ডিং দেওয়া প্রয়োজন, তাহলে বন্ডিং এর জন্য কিছু কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে, যেটাকে বলা হয় গ্রাউট। এই গ্রাউট মূলত হচ্ছে রিইনফোর্স কংক্রিটের যেমন কিছু গ্রাউটিং এর কাজ আছে, এটা প্রায় অলমোস্ট সেম। এখানে পানি, সিমেন্ট এবং অপশনাল কিছু কেমিক্যাল ম্যাটেরিয়ালস, প্রযোজ্য ক্ষেত্রে স্যান্ড, এক্সপানশন এজেন্ট বা পোজোলান্স, এইগুলো ব্যবহার করে একটা মিক্সচার, গ্রাউটিং এর একটা মিক্সচার তৈরি করা হয়ে থাকে। এবং এটার ওয়াটার সিমেন্ট রেশিও সাধারণত ভ্যারি করে। কারণ হচ্ছে এই মিক্সচারটার অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ফ্লুইডিটি থাকতে হবে। অর্থাৎ এই যে যে আমরা কিছুক্ষণ আগে ভয়েডটা দেখলাম, এটার মধ্যে যদি ইনজেকশনের মাধ্যমে, এই যে ইনজেকশন পাইপ লেখা আছে, কিছু ছিদ্র থাকে ছোট ছোট, একটা ইনজেকশন পাইপ, যেটার মধ্য দিয়ে মূলত গ্রাউটিং গুলোকে প্রবেশ করানো হয়। তো এই গ্রাউটিং গুলো যখন ভিতরে প্রেসারের মাধ্যমে প্রবেশ করানো হবে, তখন এগুলো যেন পর্যাপ্তভাবে ফ্লো হতে পারে, ফ্লো হয়ে যেন সব জায়গায় ছড়িয়ে যেতে পারে। এই জন্য এটা পর্যাপ্ত পরিমাণ তরল হতে হবে, এটা ব্লিডিং এবং সেগ্রিগেশন কম হবে, শ্রিঙ্কেজের পরিমাণ কম হতে হবে, এটা রিস্ট্রেন্থ পর্যাপ্ত পরিমাণে হতে হবে, এবং এর মধ্যে কোনো ধরনের ডিউরেবল ক্ষতিকর পদার্থ তো থাকবেই না, এবং সেটা অবশ্যই টেকসই হতে হবে। এখন আসি, এই যে যে প্রি-স্ট্রেসড কংক্রিট গুলো আছে, এটার এগ্রিগেটের কিছু সাইজ আছে। এটা কোর্স এগ্রিগেটের সাইজ।
কোর সেগ্রিগেটের সাইজ হবে হচ্ছে এখানে যে তিনটা কন্ডিশন দেওয়া আছে এর ভিতরে যেটা সর্বনিম্ন হবে তার তুলনায় কম। যেমন মেম্বারের যে থিকনেস বা সাইজ আছে তার 1/4 অথবা টেন্ডন এবং স্ট্যান্ডের মাঝে যে ডিস্টেন্স আছে সেখান থেকে 5 মিলিমিটার কম অথবা 40 মিলিমিটার। তো প্রি-স্ট্রেস কংক্রিটে কিছু অ্যাডমিকচার ব্যবহার করা হয়। এই অ্যাডমিকচার গুলো মূলত রিইনফোর্সড কংক্রিটে যেমন অ্যাডমিকচার ব্যবহার করা হয় যে বিভিন্ন প্রযোজ্যের ক্ষেত্রে এই প্রি-স্ট্রেস কংক্রিটেও ব্যবহার করতে হয়। যেমন এয়ার ইনটেনিং অ্যাডমিকচার আছে, ওয়াটার রিডিউসিং অ্যাডমিকচার আছে, সেট রিটার্ডিং অ্যাডমিকচার আছে, সেট অ্যাক্সেলারেটিং অ্যাডমিকচার আছে। এগুলোর ডিটেলস তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কোর্সে পড়েছো। তো কংক্রিটের ক্ষেত্রে যে অ্যাডমিকচার গুলো প্রি-স্ট্রেস কংক্রিটের ক্ষেত্রে একই অ্যাডমিকচার সাধারণত থাকে। অ্যাডমিকচার গুলো আবার কিছু কেমিক্যাল অ্যাডমিকচার হয়, কিছু হচ্ছে মিনারেল অ্যাডমিকচার হয়, এগুলো ডিটেলস তোমরা জানো। তো এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো হচ্ছে মূলত প্রি-স্ট্রেস কংক্রিটের ম্যাটেরিয়ালস, অর্থাৎ নর্মাল যে রিইনফোর্স কংক্রিট থাকে সেই রিইনফোর্স কংক্রিট ম্যাটেরিয়ালস এর পাশাপাশি আরো অ্যাডিশনাল কিছু ম্যাটেরিয়াল এখানে ব্যবহার করা হয়, যেমন প্রি-স্ট্রেসিং স্টিল, তারপর হচ্ছে অ্যাঙ্করেজ। এই কন্ডিশন গুলো হচ্ছে প্রি-স্ট্রেস কংক্রিটের জন্য তৈরি প্রযোজ্য হয়। আহ, এখন আসি এই যে প্রি-স্ট্রেস কংক্রিট আছে এটা আসলে কিভাবে তৈরি করা হয়, কিভাবে প্রি-স্ট্রেসিংটা দেওয়া হয়। তো পদ্ধতির উপরে ভিত্তি করে প্রি-স্ট্রেস কংক্রিটে টোটাল 8টা ভাগে ভাগ করা হয়ে থাকে। এর মধ্যে প্রধান হচ্ছে তিনটা। আহ, প্রধান তিনটা হচ্ছে প্রি টেনশনিং অ্যান্ড পোস্ট টেনশনিং, এক্সটার্নালি অ্যান্ড ইন্টারনালি প্রি স্ট্রেসিং অ্যান্ড পার্শিয়াল অ্যান্ড ফুল প্রি স্ট্রেসিং। এগুলো হচ্ছে প্রি স্ট্রেসিং এর পদ্ধতি, এবং এই পদ্ধতিগুলো ফলো করে যে প্রি স্ট্রেস কংক্রিটটা তৈরি করা হয় সেগুলোকে তার পদ্ধতির অনুযায়ী নামকরণ করা হয়। তো এখান থেকে প্রশ্নটা দুইভাবে হতে পারে যে হোয়াট আর দ্য টাইপস অফ প্রি স্ট্রেসিং or what are the types of pre-stressed concrete। হ্যাঁ, pre-stressed কংক্রিটের যে টাইপ, pre-stressing এরও ঠিক একই টাইপ। যদি pre-stressed কংক্রিটের ক্লাসিফিকেশন হয় তখন এই প্রি-স্ট্রেসিং টার্মটা চেঞ্জ হয়ে যাবে প্রি-স্ট্রেস কংক্রিট। যেমন তখন নাম হবে প্রি টেনশনিং অ্যান্ড পোস্ট টেনশনিং প্রি স্ট্রেসড কংক্রিট, এক্সটার্নালি অ্যান্ড ইন্টারনালি প্রি স্ট্রেসড কংক্রিট। হ্যাঁ, প্রি স্ট্রেসিং এর জায়গায় তখন নাম হবে প্রি স্ট্রেস কংক্রিট। তো এখানে একটা কনফিউশন হয় অনেকের, যে আমরা কিছুক্ষণ আগে যেটা পড়লাম যে ওয়্যার, স্ট্যান্ড, টেন্ডন, কেবল, এগুলো কিন্তু প্রি স্ট্রেসিং স্টিলের টাইপ। একটা হচ্ছে স্টিলের টাইপ আর একটা হচ্ছে পদ্ধতির টাইপ। হ্যাঁ, তো এই জায়গাটা অনেক স্টুডেন্ট একটা কনফিউশন তৈরি করে ফেলে, যে অনেক সময় শুধু প্রি স্ট্রেসিং চাওয়া হয় কিন্তু অ্যান্সার করে হচ্ছে প্রি স্ট্রেসিং স্টিল, আবার অনেক সময় প্রি স্ট্রেসিং স্টিল চাওয়া হয় অ্যান্সার করে হচ্ছে প্রি স্ট্রেসিং। তো এটা একটু খেয়াল করতে হবে যে আসলে সেটা কি প্রি স্ট্রেসিং স্টিলের ক্লাসিফিকেশন না প্রি স্ট্রেসিং এর ক্লাসিফিকেশন। প্রি স্ট্রেসিং মানে হচ্ছে স্ট্রেস করার পদ্ধতি। তো এই নামগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে, এই পদ্ধতিগুলো খুব সহজ। হ্যাঁ, এটা ডিটেলস গুলো তোমরা শুধু জাস্ট একটু বুঝবা, এই ক্লাসটা যদি একটু মনোযোগ সহকারে করো তাহলে ইজিলি বুঝতে পারবা যে এটা তুমি যদি নামটা মনে মুখস্থ করতে পারো এবং মেমোরাইজ করতে পারো তাহলে তুমি এটার যে ডেফিনেশন সেই ডেফিনেশন গুলো ইজিলি মনে রাখতে পারবে, তোমার মুখস্থ করার প্রয়োজন হবে না। যেমন এখানে প্রি টেনশনিং এর কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করা আছে। আমি পদ্ধতিটা সরাসরি হচ্ছে এখানে প্রসেসের মাধ্যমে দেখাচ্ছি। তো প্রি স্ট্রেসিং এর জন্য প্রথমত হচ্ছে একটা প্রি স্ট্রেসিং বেড এরকম থাকে এবং দুই প্রান্তে দুইটা অ্যাবাটমেন্ট থাকে। যে নীল রঙে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাবাটমেন্ট, এবং এই যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা প্রি স্ট্রেসিং স্টিল, এবং এটার এক প্রান্ত হচ্ছে অ্যাঙ্করেজের মাধ্যমে আটকানো থাকে। তো প্রথমত এই সেটআপটা তৈরি করতে হবে। যেখানে ঢালাই করা হবে সেই বেডটা দুই পাশে দুইটা অ্যাপার্টমেন্ট থাকবে, এরপর হচ্ছে রিইনফোর্সমেন্ট অ্যাপার্টমেন্টের মধ্য দিয়ে প্রবেশ করিয়ে অ্যাঙ্করেজ দিয়ে এক প্রান্ত আটকাতে হবে। এর পরের কাজ হচ্ছে হাইড্রোলিক জ্যাক সেট করতে হবে একটা প্রান্তে, যে প্রান্তটা ফ্রি থাকবে। এই হাইড্রোলিক জ্যাকের কাজটা হচ্ছে এই যে স্টিলটা আছে সেই স্টিলটাকে টেনে লম্বা করবে। দেখো যেটাকে টেনে লম্বা করে ফেলেছে। তো টেনে যখন লম্বা করবে তখন এটার ভিতরে টেনসাইল ফোর্স ডেভেলপ করবে। আমরা যেরকম দেখি যে ইলাস্টিক ম্যাটেরিয়ালসকে যখন টানা হয় তখন তার ভিতরে টেনশন আসে এবং এটা যখন ছেড়ে দেওয়া হয় তখন সেটা আবার কম্প্রেসড হয়ে যায়।
তখন তার ভিতরে কম্প্রেশন ডেভেলপ করে। ঠিক এই স্টিলের মধ্যেও তাই, এটার মধ্যে এখন টেনশন ডেভেলপ আছে। এখন এটার মধ্যে কংক্রিট ঢালাই করা হবে, এবং কংক্রিট ঢালাই করার পরে যখন কংক্রিটটা পর্যাপ্ত পরিমাণে শক্ত হয়ে যাবে, তখন এটার যে দুই প্রান্ত আছে সেই দুই প্রান্তের কংক্রিটকে, হ্যাঁ মানে দুই প্রান্তের স্টিলটাকে কেটে দিতে হবে। স্টিলটাকে যখন কেটে দেওয়া হবে, এটা তো প্রাথমিকভাবে কি ইলংগেটেড অবস্থায় ছিল, যার ভিতরে টেনসাইল ফোর্স আছে। তো এটা কি হবে, এটা যখন রিলিজ করে দেওয়া হবে তখন এটা ভিতরের দিকে সংকুচিত হয়ে যেতে চাইবে। তো যখন এই সংকুচিত হতে চাইবে, যেহেতু এটা কংক্রিটের সাথে স্টিলের অলরেডি একটা বন্ডিং হয়ে গেছে, তখন এই কংক্রিটটা তাকে সংকুচিত হতে বাধা দেবে। তো যখনই বাধা দেবে তখনই কংক্রিটের গায়ে কি হবে, একটা কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করবে, অর্থাৎ টেনশন। স্টিল ভিতরের দিকে প্রেসার দিবে, দুই সাইড থেকে ভিতরের দিকে প্রেসার দিবে, আর কংক্রিট সেই প্রেসারটাকে রেজিস্ট করবে, যার ফলে একটা কম্প্রেশন স্ট্রেস ডেভেলপ করবে। তো এই যে দেখো, এখানে কিন্তু কোনো ধরনের এক্সটার্নাল লোড নাই, এটা কার্যক্ষেত্রে এখনো ব্যবহার হয় নাই, বা তার উপরে লাইভ লোড অ্যাপ্লাই হয় নাই। সো কোনো ধরনের এক্সটার্নাল লোডিং এর আগেই এই কংক্রিটের মধ্যে একটা কিন্তু ইন্টারনাল স্ট্রেস ডেভেলপ করানো হয়েছে। তো যেহেতু এটার মধ্যে একটা স্ট্রেস ডেভেলপ হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে প্রি স্ট্রেস কংক্রিট। যেমন আমরা প্রি স্ট্রেস কংক্রিটের ডেফিনিশনে শিখেছিলাম যে যে কংক্রিটের ভিতরে এটার অভ্যন্তরে একটা নির্দিষ্ট মাত্রায় পীড়ন প্রদান করা হয়ে থাকে, যেটা কিনা এক্সটার্নাল লোডিং এর ফলে যে স্ট্রেসটা আসবে সেটাকে কি করবে, প্রতিরোধ করবে। তো এখানে অলরেডি একটা কম্প্রেসিভ স্ট্রেস কিন্তু ডেভেলপ হয়ে গেছে। এখন আসি, এই পদ্ধতিটা তো আমরা কিভাবে মনে রাখবো, দেখো এটা নামের মধ্যে কি বলা আছে, প্রি টেনশনিং। প্রি মানে কি পূর্বে, আর টেনশনিং মানে হচ্ছে টান প্রয়োগ করার পদ্ধতি। তার মানে যে পদ্ধতিতে কংক্রিটের মধ্যে পূর্বে কংক্রিট ঢালাই করার পূর্বে এটার যে প্রি স্ট্রেসিং স্টিল আছে, সেই প্রি স্ট্রেসিং স্টিলের মধ্যে মাধ্যমে ইন্টারনাল স্ট্রেস প্রদান করা হয়ে থাকে, সেটাকে বলা হয় প্রি টেনশনিং। তো যেহেতু এই কাজটা কংক্রিট ঢালাই করার পূর্বে করা হয়, দেখো রেইনফোর্সমেন্টটাকে কি টানা হয়েছিল কি কংক্রিট ঢালাই করার পূর্বে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রি টেনশনিং। যে কংক্রিটটা সংকুচিত হচ্ছে বা টেন্ডেন্সি হচ্ছে, এবং এটার মধ্যে এক ধরনের স্ট্রেস ডেভেলপ করছে। এই প্রসেসটা এখানে ছবির মাধ্যমে দেখানো আছে। এরপর আসি পোস্ট টেনশনিং। তাহলে পোস্ট স্যার টেনশনিং কি, এটা থেকে কিন্তু বুঝতে পারছি। হ্যাঁ বলো। স্যার প্রিটেনশনিং এর ওইখানে হুম, স্যার রেইনফোর্সমেন্টের গায়ে যে সাইড ফ্রিকশন মেইনলি তো হুম, এটার মাধ্যমেই রেজিস্ট করে ওই টেনশনিংটা, হ্যাঁ হ্যাঁ এবং কনক্রিটটা তার কম্প্রেশন দেয়। হ্যাঁ, স্যার সাইটের ফ্রিকশনটা হুম। মানে স্যার ওইটুক সারফেস এরিয়াতে মানে এত পরিমাণে সাইড ফ্রিকশন দিতে পারে স্টিল গুলো? আচ্ছা, এখানে যেটা আছে, এখানে রিনফোর্সমেন্ট অনেক বেশি থাকে, এত বেশি পরিমাণে রিনফোর্সমেন্ট থাকে যেটা মূলত কম্প্রেসিভ স্ট্রেস এটা প্রোভাইড করতে পারে। কারণ এগুলোর এগুলোর গায়ে হচ্ছে রিপ করা থাকে, হ্যাঁ, খাঁজ কাটা থাকে, এবং খাঁজ কাটা থাকলে সেটা কি করে কংক্রিটের গায়ে পর্যাপ্ত পরিমাণে ফ্রিকশনের মাধ্যমে এটার উপরে স্ট্রেস অ্যাপ্লাই করতে পারে। এবং কতটুকু লাগবে, কতটুকু স্ট্রেস, এগুলো ডিজাইন করে বের করতে হয় যে এক্সটার্নাল লোড কতটুকু আসছে এবং কতটুকু সেটা ব্যালেন্স করবে, সেটাকে ব্যালেন্স করার জন্য ফ্রিকশনাল স্ট্রেস কতটুকু অ্যাপ্লাই করতে হবে, কত মিলিমিটার বার ব্যবহার করলে সেই পর্যাপ্ত ফ্রিকশনাল স্ট্রেসটা ডেভেলপ করবে, এগুলো সবই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করে তারপর হচ্ছে বের করতে হয়। আচ্ছা, এরপরে যে পদ্ধতিটা সেটা হচ্ছে পোস্ট টেনশনিং। তো দেখো এই নাম থেকেই কিন্তু আমরা বুঝতে পারতেছি, পোস্ট মানে কি পরে, আর টেনশনিং মানে টান প্রয়োগ করার পদ্ধতি। তাহলে যে প্রি স্ট্রেস কংক্রিটে কংক্রিটটা ঢালাই করার পরে প্রি স্ট্রেসিং যে স্টিল আছে, সেই প্রি স্ট্রেসিং স্টিলে টেনশন প্রয়োগ করা হয়ে থাকে, সেটাকে কি বলা হয়, পোস্ট টেনশনিং। তার মানে প্রি টেনশনিংটা হয় কংক্রিট ঢালাই করার আগে, আর পোস্ট টেনশনিংটা হয় কংক্রিট ঢালাই করার পরে। তো এটা কিভাবে তৈরি করা হয়, প্রথমত একটা কাস্টিং বেড রাখতে হবে, ফর্মওয়ার্ক তৈরি করতে হবে। এরপরে ধরো কংক্রিট ঢালাই করার সময়ে এর মধ্যে একটা পাইপ দিয়ে নিতে হবে। তো এই পাইপ যখন দেওয়া হবে, ভিতরে যদি কংক্রিটের ফুল বক্সের ভিতরে যদি একটা পাইপ থাকে, তাহলে তো পাইপের ফাঁকা জায়গার ভিতরে আর কংক্রিট যাবে না, তাহলে ওখানে একটা ভয়েড থেকে যাবে, যেটাকে বলা হচ্ছে ডাক্ট। হ্যাঁ, তো
তো এই কংক্রিটটা যখন পুরোপুরিভাবে শক্ত হয়ে যাবে, যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ ক্রস সেকশনের মধ্যে একটা ভয়েড, এখানে একাধিক থাকতে পারে, সাধারণত প্র্যাকটিক্যাল কেসগুলোতে আরো বেশি থাকে, এটা জাস্ট বোঝানোর জন্য একটা দেওয়া হয়েছে। তো এই যে ডাক্টটা আছে, এই ডাক্টের মধ্য দিয়ে একটা প্রি স্টিচিং স্টিল প্রবেশ করানো হবে। তো প্রি স্টিচিং স্টিল প্রবেশ করানোর পরে এটাকে একটা প্রান্তে আটকে দিতে হবে অ্যাঙ্করেজ দিয়ে, এবং অপর প্রান্তে একটা হাইড্রোলিক জ্যাক প্লেস করতে হবে। তো এই হাইড্রোলিক জ্যাকটা যখন প্লেস করা হবে, হাইড্রোলিক জ্যাক কি করবে, এই প্রি স্টিচিং স্টিলটাকে টেনে লম্বা করবে। তো এটা যখন টেনে লম্বা করতে চাইবে, ঠিক একইভাবে এই জ্যাকটার মাধ্যমে কংক্রিটের গায়ে একটা কম্প্রেশন ডেভেলপ করবে। তার মানে জ্যাকটা চাপ প্রয়োগ করবে হচ্ছে কংক্রিটের গায়ে, এবং সেই সাথে টেনশন স্টিলটাকে প্রসারিত করবে। তাহলে দেখো, এক প্রান্ত কিন্তু অ্যাঙ্করেজ করা, আর এক প্রান্ত জ্যাক সেট করে সেটাকে টানা হয়েছে, যার ফলে কংক্রিটের মধ্যে একটা ইন্টারনাল স্ট্রেস ডেভেলপ হয়েছে। তার মানে এটা প্রি স্ট্রেস কংক্রিট এখন হয়ে গেল। এখন এই জ্যাকটা তো সবসময় এটার গায়ে লাগিয়ে রাখা যাবে না, জ্যাকটা খুলে ফেলতে হবে। তো জ্যাকটা খুলে ফেলার আগে এটার মধ্যে অ্যাঙ্করেজ করে আটকে দিতে হবে। এটা প্রান্তে যেরকম অ্যাঙ্করেজ দেওয়া হয়েছে, এই প্রান্ত অ্যাঙ্করেজ করে আটকে দিতে হবে, যেন জ্যাকটা সরিয়ে নেওয়ার পরে এই রিইনফোর্সমেন্টটা যেন আর কি বলে সংকুচিত হতে না পারে। তো যখনই সংকুচিত হতে পারবে না, আটকে থাকবে, তখন দুই প্রান্ত যেহেতু এটার আটকানো আছে, তখন কি করবে, এটা দুই প্রান্তে একটা কম্প্রেশন দেবে, যে কম্প্রেশনটা ফুল কংক্রিটের সেকশন জুড়ে ডেভেলপ করবে, এবং যার ফলে এটা স্ট্রেস কংক্রিটে রূপান্তরিত হয়ে যাবে। তো যেহেতু এটা কংক্রিট ঢালাই করার পরে করা হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে পোস্ট টেনশন। এখন দেখো, এই যে এখানে স্টিচিং স্টিলটা প্রবেশ করানো হয়েছিল, এখানে কিছু একটা ভয়েড আছে, হ্যাঁ? তো এই ভয়েডটাকে পরবর্তীতে চাইলে কি বলে, এখানে যে ইনজেক্টিং পাইপ সেট করা হয় ঢালাইয়ের আগে, সেই ইনজেক্টিং পাইপের মাধ্যমে গ্রাউটিং দিয়ে এই ভিতরের ভয়েডটাকে ফিল আপ করে ফেলা যায়। যেমন আমরা যে এই ছবির ভিতরে দেখতে পাচ্ছি, দেখো এই যে একটা হাইড্রোলিক জ্যাক, এটা কিন্তু কংক্রিট ঢালাই হয়ে গেছে, হ্যাঁ? ঢালাই করার পরে এটার মধ্যে হাইড্রোলিক জ্যাক সেট করা হয়েছে, এই পাশে যে টেন্ডন আছে এবং টেন্ডন গুলোকে টানা হচ্ছে। এটা যখন প্রসারিত হয়ে যাবে, তখন হচ্ছে হাইড্রোলিক জ্যাকটা খুলে ফেলতে হবে অ্যাঙ্করেজ দিয়ে। তাহলে অ্যাঙ্করেজ দিলে এটার মধ্যে কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করে যাবে। তো এরপরে যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে এক্সটার্নাল প্রি স্ট্রেস। তো দেখো, এটার নামটা থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি এক্সটার্নাল মানে কি বাহ্যিক, আর প্রি স্ট্রেস তো অভ্যন্তরীণ পীড়ন যেটা আছে পূর্বে থেকে দেওয়া। তাহলে যে প্রি স্ট্রেস কংক্রিটে মূল কংক্রিটের বাহিরে বা বাহ্যিকভাবে মূলত প্রি স্ট্রেসিং স্টিলের মাধ্যমে এই স্ট্রেস প্রদান করা হয়ে থাকে, সেটাকে মূলত বলা হয় কি এক্সটার্নালি প্রি স্ট্রেস কংক্রিট অথবা এক্সটার্নালি প্রি স্ট্রেসিং। যেমন এই যে পুরো একটা গার্ডার দেখতে পাচ্ছ, ডেক গার্ডার, এটার যদি আমরা একটা ভিতরে এলিমেন্টটা দেখি, এই যে প্রিস্টিসিং স্টিলটা আছে, এটা কিন্তু কংক্রিটের ঢালাইয়ের ভিতরে নাই, হ্যাঁ? এটা হচ্ছে ভিতরে যে ভয়েডটা আছে, সেই ভয়েডের মধ্যে একটা সাপোর্ট সিস্টেম তৈরি করা হয়েছে, যেখান থেকে, অর্থাৎ এটা কংক্রিটের সাথে বাহিরে আছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু গার্ডারের ভিতরে নাই, এটা হচ্ছে বাহিরে আছে। আবার এই যে একটা বিম দেখতে পাচ্ছ, এটাও কিন্তু বিমের বাহিরে আছে, হ্যাঁ? তো প্রিস্টিসিং স্টিলটা যদি বাহিরে থাকে, তখনই মূলত এটাকে বলা হয় এক্সটার্নালি প্রিস্ট্রেসড। তাহলে ইন্টারনালি কি, একদম সিম্পল, যে প্রিস্ট্রেস কংক্রিটের প্রিস্টিসিং স্টিল গুলো কংক্রিটের ভিতরে থাকে এবং ভিতরে অভ্যন্তরীণ পীড়ন প্রদান করে থাকে, সেটাই হচ্ছে কি ইন্টারনালি প্রিস্ট্রেসড কংক্রিট বা ইন্টারনালি প্রিস্ট্রেসিং। যেমন এখানে দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে ছোট ছোট অ্যাপার্টমেন্ট, এলিমেন্ট গুলো ছোট, এই জন্য এটার অ্যাপার্টমেন্ট গুলো ছোট, যে প্রিস্টিসিং স্টিল দিয়ে টানা হয়েছে, টেনে রাখা হয়েছে। আহ, এটা হচ্ছে প্রি টেনশনিং বলা হয় এটাকে। এই পাশেরটা হচ্ছে পোস্ট টেনশনিং, অর্থাৎ যে স্ট্রাকচার গুলো অনেক বড় থাকে, যেগুলো আসলে ক্যারি করা যায় না, এগুলো সাধারণত পোস্ট টেনশনিং এর হয়, যেমন গার্ডার গুলো। আর ছোট বিম বা স্ল্যাব যেগুলো আসলে ক্যারি করা যায়, উপরে তোলা যায়, সেগুলো মূলত হচ্ছে প্রি টেনশনিং এ তৈরি করা হয়। এটা দেখো ইন্টারনাল, অর্থাৎ এটার যে টেন্ডন গুলো আছে, টেন্ডন গুলো কি আছে, মূল কংক্রিটের ভিতরে আছে। এরপর একটা ক্লাসিফিকেশন আছে পার্শিয়াল এন্ড ফুল প্রিস্টেসিং। তাহলে পার্শিয়াল মানে কি আংশিক, আর ফুল মানে সম্পূর্ণ আমরা জানি। তাহলে এটার ডেফিনিশনটা কি হবে, যে প্রিস্ট্রেস কংক্রিটে এক্সটার্নাল লোডিং এর মাধ্যমে এর মধ্যে যে পরিমাণে স্ট্রেসটা তৈরি হবে,
বা আসবে, সেই সম্পূর্ণ স্ট্রেসটাকে যদি প্রতিরোধ করা হয়ে থাকে তাহলে সেটাকে বলা হবে ফুল প্রি স্ট্রেসিং। আর যদি সম্পূর্ণরূপে প্রতিরোধের ব্যবস্থা না তৈরি করা হয়ে থাকে তখন সেটাকে বলা হবে পার্শিয়াল। অ্যাজ এন এক্সাম্পল ধরো এক্সটার্নাল লোডিং এর ফলে এখানে ধরো 8,000 পিএসআই একটা স্ট্রেস আসলো, এবং প্রি স্ট্রেসিং এর মাধ্যমে এটার মধ্যে যে ইন্টারনাল স্ট্রেসটা দেওয়া হবে তার পরিমাণ হচ্ছে ধরো 6,000। তাহলে 2,000 যে বাকি থাকলো, এই যে যেহেতু কিছু পরিমাণে বাকি আছে এই জন্য এটাকে বলা হচ্ছে পার্শিয়াল প্রি স্ট্রেস। আর যদি 8,000 প্রয়োজন, সে 8,000-এর সমান বা তার তুলনায় বেশি দেওয়া হয় তখন সেটাকে বলা হবে হচ্ছে ফুললি প্রি স্ট্রেস। ডেফিনিশন গুলো খুবই সহজ মনে রাখাটা, যা শুধু নামগুলো মুখস্থ করবা, মেমোরাইজ করবা, ভালো মতো প্র্যাকটিস করবা, ডেফিনিশন গুলো নাম থেকে তুমি নিজের মতো করে লিখতে পারবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে বন্ডেড আর আনবন্ডেড টেন্ডন। বন্ডেড মানে হচ্ছে সংযুক্ত বা আবদ্ধ, আনবন্ডেড মানে হচ্ছে অসংযুক্ত। অর্থাৎ কংক্রিটের সাথে বন্ডিং, এখানে বন্ডিংটা কার সাথে থাকবে? টেন্ডন বা প্রি-স্ট্রেসিং স্টিলের সাথে কংক্রিটের বন্ডিং। তাহলে যে প্রি-স্ট্রেসিং স্টিলের সাথে কংক্রিটের পর্যাপ্ত পরিমাণে বন্ডিং থাকে সেটাকে মূলত বলা হয় কি বন্ডেড প্রি-স্ট্রেস কংক্রিট, এবং সেই পদ্ধতিটাকে বলা হয় বন্ডেড প্রি-স্ট্রেসিং। আর যদি সেটা অসংযুক্ত অবস্থায় থাকে, যেটা স্যার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না, বন্ডেড গুলো আর একটু বলেন। স্যার এখন কি ক্লিয়ার হয়েছে একটু? হ্যালো, স্যার শোনা যাইতেছে না। এখন শোনা যাচ্ছে কিনা একটু দেখো তো, রেসপন্স দাও। না স্যার, এখন কথা শোনা যায়? হলো স্যার স্যার, অনেক আসছে। হ্যালো, স্যার অনেক আস্তে শোনা যায়, স্যার অনেক আস্তে শোনা যায়। হয়েছিল তাই না? জি স্যার, এখান থেকে শুরু করেন। বন্ডেড এবং জি স্যার, আনবন্ডেড টেন্ডন এখান থেকে বোধহয় একটু প্রবলেম হওয়া শুরু হয়েছিল। জি স্যার, এখান থেকে কি প্রবলেম শুরু হয়েছিল? জি স্যার, এখান থেকে। ওকে, যেটা বন্ডেড হচ্ছে সংযুক্ত বা আবদ্ধ, অর্থাৎ প্রি-স্ট্রেসিং স্টিল বা টেন্ডন যেটা ব্যবহার করা হচ্ছে, এই প্রি-স্ট্রেসিং স্টিলটা যদি কংক্রিটের সাথে সংযুক্ত অবস্থায় থাকে তখন এটাকে মূলত বলা হবে হচ্ছে বন্ডেড। আর যদি সেটা অসংযুক্ত অবস্থায় থাকে তখন সেটাকে বলা হবে আনবন্ডেড টেন্ডন বা আনবন্ডেড প্রি-স্ট্রেস কংক্রিট। ঠিক আছে, আমরা যখন ওই যে এর আগে প্রসেসের মধ্যে দেখেছিলাম যে প্রি টেনশনিং এর ক্ষেত্রে যেহেতু কংক্রিটটা রিইনফোর্সমেন্ট প্লেস করার পরে ঢালাই করা হয়, এর মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যায়, তাই ওইটাকে বলা হয় বন্ডেড। গ্রাউটিং এবং গ্রাউটিং দিলে হচ্ছে বন্ডেড আর না দিলে হচ্ছে আনবন্ডেড, এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, এরকম, রাইট। আচ্ছা, এরপরের যে পদ্ধতি দুইটা আছে সেটা হচ্ছে ইন্ড অ্যাঙ্কর্ড এন্ড নন ইন্ড অ্যাঙ্কর্ড। তো এটার অর্থটা যদি আমি বলি, যে ইন্ড মানে প্রান্ত আমরা জানি, আর অ্যাঙ্কর্ড মানে হচ্ছে অ্যাঙ্করেজের মাধ্যমে আটকানো। ঠিক আছে, তো দুই প্রান্তে, ধরো প্রিস্টেস কংক্রিটের যে দুই প্রান্ত আছে সেই দুই প্রান্তে যদি অ্যাঙ্করেজ ব্যবহার করার মাধ্যমে প্রান্তগুলোকে আটকানো থাকে তখন সেটাকে বলা হবে ইন্ড অ্যাঙ্কর। যেমন লেখা আছে দেখো, ইন পোস্ট টেনশনিং টেন্ডনস আর অ্যাঙ্কর্ড এট দেয়ার ইন্স ইউজিং মেকানিক্যাল ডিভাইসেস টু ট্রান্সমিট দ্য প্রি স্ট্রেস টু কংক্রিট। অর্থাৎ প্রি টেনশনিং স্টিলের মাধ্যমে যে প্রি স্ট্রেসটা আসবে সেটা কংক্রিটের মধ্যে ট্রান্সমিট করার জন্য যদি প্রান্তে অ্যাঙ্করিং করা থাকে তাহলে সেটাকে বলা হবে ইন্ড অ্যাঙ্কর। আর যদি প্রান্তে কোনো ধরনের অ্যাঙ্করেজ না প্রদান করা হয়ে থাকে তখন সেটাকে বলা হবে নন ইন্ড অ্যাঙ্কর। যেমন এখানে যদি আমরা দেখি, দেখো
এই যে এটা একটা গার্ডার, এই গার্ডারের প্রান্তে দেখো এই যে অ্যাঙ্করেজ করে আটকে দেওয়া আছে, তার মানে এগুলো হচ্ছে ইন্ড অ্যাঙ্কর। আর এই যে যে স্ল্যাবের প্যানেল গুলো আছে এগুলো দেখো প্রিস্টেসিং স্টিল গুলোর প্রান্তে কোনো হচ্ছে অ্যাঙ্করেজ নাই, এগুলো কংক্রিটের সাথে বন্ডেড অবস্থায় আছে। তো বন্ডেড অবস্থায় থাকলে পরে এটার প্রান্তে সাধারণত অ্যাঙ্করেজ দেওয়ার প্রয়োজন পড়ে না, তাহলে সেগুলোকে বলা হবে নন ইন্ড অ্যাঙ্কর। তো এই জন্যই বলা হয়ে থাকে যে প্রি টেনশনিং যেটা সেটাই মূলত নন ইন্ড অ্যাঙ্কর এবং সেটাই মূলত বন্ডেড। এটা প্রায় একই রকম। প্রি টেনশনিং এর সময় সাধারণত বন্ডিং অটোমেটিক্যালি হয়ে যায়, আর যেহেতু বন্ডিং হয়ে যায় এখানে অ্যাঙ্করেজ দেওয়ার প্রয়োজন পড়ে না। আর পোস্ট টেনশনিং যেটা, পোস্ট টেনশনিংটা মূলত ইন্ড অ্যাঙ্কর্ড হয়, এটা ম্যান্ডেটরি, অ্যাঙ্করেজ দিতেই হবে। অ্যাঙ্করেজ দিয়ে আটকানোর পরে সেটা প্রাথমিক অবস্থায় কি থাকবে, আনবন্ডেড অবস্থায় থাকবে, এবং গ্রাউটিং দিয়ে সেটাকে যদি বন্ডিং করে দেওয়া হয় তখন সেটাকে বলা হবে বন্ডেড। ঠিক আছে, তাহলে পোস্ট টেনশনিং ইন্ড অ্যাঙ্কর্ড হয় এবং সেটা বন্ডেডও হতে পারে আনবন্ডেডও হতে পারে, বাট প্রি টেনশনিং অলওয়েজ বন্ডেড। এই জন্য অনেক সময় বলা হয় থাকে যে every pre-tensioning pre-stress concrete is bonded but not every post-tensioning pre-stress concrete is not bonded. তাই pre-tensioning সবগুলোই বন্ডেড হয়, বাট post-tensioning সবগুলো বন্ডেড হয় না, সেটা আনবন্ডেডও হতে পারে। এছাড়া আরো কিছু সহজ ক্লাসিফিকেশন আছে, যেমন হচ্ছে লিনিয়ার প্রি-স্ট্রেস, অর্থাৎ যে প্রি-স্ট্রেস কংক্রিটের প্রি-স্ট্রেসিং স্টিল গুলো সাধারণত লিনিয়ার থাকে, অর্থাৎ প্রি-স্ট্রেস এলিমেন্টের দৈর্ঘ্য বরাবর থাকে, তখন মূলত এটাকে বলা হয় হচ্ছে লিনিয়ার। লিনিয়ারটা স্ট্রেট লিনিয়ার হতে পারে, কার্ভ লিনিয়ার হতে পারে, যে কোনো ভাবে হতে পারে। স্ট্রাকচারটা যদি স্ট্রেটও থাকে তাহলেও দেখবা যেটার ভিতরে যে প্রি-স্ট্রেসিং স্টিলগুলো থাকে এগুলো সাপোর্ট সেকশনের উপরের দিকে থাকে, কিছু কিছু মাঝে থাকে, কিছু নিচে থাকে, এরকম ডিস্ট্রিবিউট করে দেওয়া থাকে। মিড সেকশনে গিয়ে সবগুলো কি থাকে, নিচের দিকে থাকে। এই যে দেখো যে ডিপ কালারের যে লাইনগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে প্রি-স্ট্রেসিং টেন্ডন ভিতরে আছে। এটার একটা ছবি যে এখানে আছে, যেটা হচ্ছে প্রি-স্ট্রেসিং স্টিল দেওয়া আছে এখানে, এবং এটার ভিতর দিয়ে এই প্রি-টেনশনিং স্ট্রেস স্টিল গুলো দেওয়া হয়েছে। তো যেহেতু এটা দৈর্ঘ্য বরাবর আছে তাই মূলত এটাকে বলা হচ্ছে লিনিয়ার। আর যদি স্ট্রাকচারটা নিজেই সার্কুলার হয়, যেমন বড় ওয়াটার ট্যাঙ্ক, তারপরে ধরো চিমনি, সাইলো, এরকম বড় বড় যদি কোনো সার্কুলার স্ট্রাকচার হয়ে থাকে এবং সে সকল ক্ষেত্রে যদি প্রি-স্ট্রেসিং করা প্রয়োজন হয়ে থাকে তখন সেগুলোকে বলা হয় সার্কুলার। অর্থাৎ স্ট্রাকচারটা সার্কুলার হলে সার্কুলার প্রি-স্ট্রেসড হবে, আর স্ট্রাকচারটা যদি লিনিয়ার হয় তাহলে প্রি-স্ট্রেসিং স্টিলটাও লিনিয়ার হবে। এখন স্টিলটা স্ট্রেটও হতে পারে আবার কার্ভ আকৃতির হতে পারে, যেমন ফ্লাইওভারের মধ্যে আমরা কার্ভ আকৃতির বিম দেখি, গার্ডার দেখি, তাই না? ঠিক এরকম তার মধ্যে মেট্রো রেল যেটা আছে, মেট্রো রেল গুলো তো একদম শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত স্ট্রেট না, কিছু বিভিন্ন পজিশনে কার্ভ থাকে। এইগুলো সবই লিনিয়ার প্রি-স্ট্রেস। এছাড়া আরো দুটো পদ্ধতি আছে, ইলেকট্রিক্যাল এন্ড কেমিক্যাল প্রি-স্ট্রেসিং। তো ইলেকট্রিক্যাল প্রি-স্ট্রেসিং কি, সহজ কথায় যদি আমি ব্যাখ্যা করি, যে প্রি-স্ট্রেসিং স্টিলটাকে মূলত প্রসারিত করতে হয়, প্রসারিত করার পরে সেটাকে যদি রিলিজ করে দেওয়া হয় তখন মূলত সেটা কংক্রিটের গায়ে স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করে। তো এই প্রি-স্ট্রেসিং স্টিলটাকে প্রসারিত করানোর জন্য যদি ইলেকট্রিসিটি ব্যবহার করা হয় তখনই মূলত সেটাকে বলা হবে ইলেকট্রিক্যাল প্রি-স্ট্রেসিং। তো এখানে পদ্ধতিটা লেখা আছে যে in this method reinforcing bar is coated with thermoplastic material such as sulfur or low melting alloy and buried in the concrete. After the concrete is set, electric current of low voltage but high amperage, low voltage এর এবং high amperage এর ইলেকট্রিসিটি এটার মধ্য দিয়ে পাস করানো হয়, এবং এর ফলে কি হয়, এটার ভিতরে একটা হিট জেনারেট করে, এবং এই হিট জেনারেট করার ফলে এটা কি হয়, প্রসারিত হয়। এইভাবেই মূলত কংক্রিটের মধ্যে প্রসারিত, এবং পরবর্তীতে সে যদি ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয় সেটা আস্তে আস্তে ঠান্ডা হবে এবং কংক্রিটের গায়ে কম্প্রেসিভ স্ট্রেস দেবে। ঠিক একইভাবে ইলেকট্রিসিটি ব্যবহার না করে যদি কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে তখন সেটাকে বলা হবে কেমিক্যালি প্রি-স্ট্রেসিং। Chemical pre-stressing is done using spanding cement. Pre-stressing can be applied by embedded
steel in concrete made of expanding cement. Steel is elongated by the expansion of the concrete and thus gets pre-stressed. এবং সর্বশেষে যে ক্লাসিফিকেশনটা আছে প্রিকাস্ট, কাস্ট ইন সিটু এন্ড কম্পোজিট। প্রিকাস্ট, কাস্ট ইন সিটু এবং কম্পোজিট এগুলো তোমরা সবাই জানো, পরিচিত এগুলো সম্বন্ধে। প্রিকাস্ট মানে কি? পূর্বে ঢালাই করা। তার মানে যে প্রি-স্ট্রেস কংক্রিটটা কার্যক্ষেত্রে ব্যবহার হওয়ার পূর্বে অন্য কোথাও ঢালাই করা হয়েছে এবং পরবর্তীতে কার্যক্ষেত্রে এনে স্থানান্তর করা হয়েছে, সেটাকে মূলত বলা হয় প্রিকাস্ট, যেটা আগে ঢালাই করা হয়। ঠিক আছে। সাধারণত ওয়াল প্যানেল, স্মল বিম, ফ্লোর, ছোট ছোট যে এলিমেন্ট গুলো আছে যেগুলো আসলে ক্যারি করার মতো থাকে। আর একটা হচ্ছে কাস্ট ইন সিটু, যেটা অনেক হেভি স্ট্রাকচার, যেটাকে আসলে ট্রান্সফার বা মুভ করানো পসিবল হয় না, যেমন হেভি ওয়েট গার্ডার, ডেক গার্ডার এরকম, বা হেভি স্ল্যাব যদি হেভি ওয়েটের হয়ে থাকে। তো এগুলো সাধারণত যেখানে ঢালাই করা হবে, যদি সেখানেই মূলত মানে যেখানে ব্যবহার হবে সেখানে যদি কাস্টিং হয় তখন সেটাকে বলা হয় কাস্ট ইন সিটু। আর সম্পূর্ণ স্ট্রাকচারকে অনেক ক্ষেত্রে কোনো একটা অংশ প্রিকাস্টের হতে পারে, কোনো একটা অংশ কাস্ট ইন সিটুর হতে পারে। তো সাধারণত কম্পোজিট ভাবে তৈরি করা হয়, মানে প্রিকাস্ট এবং কাস্ট ইন সিটু দুইটাই ফলো করা হয়। সো কম্পোজিট কনস্ট্রাকশন consists of providing monolithic action between precast or pre-stressed concrete and cast in situ concrete। ঠিক আছে। ধরো আমি যদি ফ্লাইওভারের কথা বলি, ফ্লাইওভারের গার্ডার গুলো কাস্ট ইন সিটু হচ্ছে, উপরের কিছু কিছু স্ল্যাব প্যানেল প্রিকাস্ট হচ্ছে, তাহলে ফুল স্ট্রাকচারটা দুইটাকে মিলে কম্বাইন্ড ভাবে হচ্ছে কি কম্পোজিট। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা অংশ প্রি স্ট্রেস কংক্রিটের থাকে, উপরের অংশ রিইনফোর্সড কংক্রিটের থাকে, এরকমও হতে পারে। তো এই ছিল হচ্ছে মূলত প্রি স্ট্রেস কংক্রিটের ক্লাসিফিকেশন, যেগুলো আমরা জানলাম। যে একদম শুরু থেকে যদি বলি যে স্যার টেনশনিং এন্ড পোস্ট টেনশনিং, এক্সটার্নাল ইন্টারনাল, তারপর হচ্ছে পার্শিয়াল, ফুল, লিনিয়ার, তারপর হচ্ছে সার্কুলার, এরকম বিভিন্ন যে ক্লাসিফিকেশন গুলো আছে, সেই ক্লাসিফিকেশনের নামগুলো ভালো করে আয়ত্ত করবা, তাহলে তুমি সাধারণত এটার ব্যাখ্যাগুলো বুঝতে পারবা। তো এখান থেকে সাধারণত যে প্রশ্নগুলো হয় সেটা হচ্ছে, ধরো হোয়াট আর দ্য টাইপস অফ প্রি-স্ট্রেসিং or pre-stressed concrete, or explain the types of pre-stressed concrete, অথবা differentiate between partial and full pre-stressed concrete, differential between pre-tensioning and post-tensioning pre-stressed concrete, এরকম। তো যদি ব্যাখ্যাগুলো একটু মনে রাখতে পারো, নামগুলো মুখস্থ করতে পারো, তাহলে প্রশ্ন যেমনই হোক না কেন তুমি তোমার নিজের মতো করে। আচ্ছা, কে যেন একটা প্রশ্ন করতে চাচ্ছিলা মনে হচ্ছে। স্যার স্ট্রেসে এর যে প্লেসমেন্ট গুলো করা হয়, যেমন একটু আগে গার্ডারের যে ছবিটা দেখাছিলেন, এখানে নিচের দিকে বেশি ছিল, উপরের দিকে হালকা করে দেওয়া। স্যার প্লেসমেন্ট গুলো জি স্যার এখানে কিভাবে হিসাব করা বের করা হয় এটা? আচ্ছা, নরমালি দেখো যে একটা গার্ডারে বা বিমের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট এবং স্ট্রাকচারটা ডিফর্মেশন কোথায় সবচেয়ে বেশি হয়? মিড স্প্যানে। তো এই জন্য জি স্বাভাবিকতই মিড স্প্যানে প্রি-স্ট্রেসিং স্টিল গুলো বেশি থাকবে। আর সাপোর্ট সেকশনে এসে এটার, যদি আমি কি বলে বটমের কথা চিন্তা করি, বটমে খুব বেশি একটা স্ট্রেস আসবে না। তো বটমে যদি খুব বেশি স্ট্রেস না আসে, সেখানে ধরো সাপোর্ট সেকশনে কিছু পরিমাণ স্ট্রেস ডেভেলপ করবে, তখন হচ্ছে সেগুলো কি স্ট্রেসের পরিমাণের উপরে ভিত্তি করে ক্যালকুলেশন করে সেটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, যে টপে কতটুকু স্ট্রেস আসছে, তাহলে টপে কি একটা যাবে, তারপরে মিডলে কতটুকু আসছে তাহলে মিডলে যাবে কিনা। সাধারণত বটমে স্ট্রেস অনেক বেশি থাকে, কারণ এই সাপোর্ট গুলো সবই হচ্ছে সিম্পলি সাপোর্টেড। প্রি স্ট্রেস কংক্রিট সাধারণত ফিক্স সাপোর্ট হয় না, সিম্পলি সাপোর্টেড সিস্টেম হয়। তো সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে আমরা জানি যে ম্যাক্সিমাম মোমেন্ট থাকে হচ্ছে মিড স্প্যানে, এই জন্য সবগুলো প্রি-স্ট্রেসিং স্টিলই তোমার মিড স্প্যানে গিয়ে নিচের দিকে থাকে। এরপরে ডিস্ট্রিবিউশনের সুবিধার্থে এগুলোকে ভাগ ভাগ করে দেওয়া হয়। কারণ যেমন ধরো এই গার্ডারের ভিতরে এখানে মোট যদি 6টা আছে, 6টা কিন্তু পজিশনিং করা সম্ভব না, এটা ভাগ করে দিতে হবে। আবার হাইড্রোলিক জ্যাক যখন দেওয়া হবে তখন হাইড্রোলিক জ্যাক একটা প্রেসার দিবে, তো কংক্রিটে সেই প্রেসার নেওয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে, তার মানে একটা নির্দিষ্ট কংক্রিটের সারফেস থাকতে হবে, আদারওয়াইজ সেটা দেওয়া যাবে না। এই জন্যই ধরো বটমে যতটুকু প্রয়োজন সেই বটমের জন্য অংশটুকু রেখে বাদ বাকিগুলোকে ক্যালকুলেশনের মাধ্যমে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। স্যার এগুলো কি মাস্টার্সের ক্যালকুলেশন? আচ্ছা,
প্রি স্টেজ কংক্রিটের তোমাদের কিছু ক্লাসিফিকেশন বা এই জাতীয় একটা কোর্সই আছে যাদের স্ট্রাকচার মেজর থাকবে, আর তারা হয়তো এই কোর্সটা পাবে। মাইনর যারা থাকবে তারাও করতে পারে। তাদের হচ্ছে তখন ওই কোর্সে এটার যে ডিজাইন এবং স্টেজ কিভাবে ক্যালকুলেশন করা হয় এটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল নিয়ে ডিটেইলস আছে। তবে ওইখানে মূলত কি বলে অনেক হেভি লোডেড স্ট্রাকচারের ডিজাইন নাই, মোটামুটি মডারেট লেভেলের আছে, তো বেসিক যে ক্যালকুলেশন গুলো আছে। আর একদম অ্যাডভান্স লেভেলের যে ডিজাইন, অ্যাডভান্স লেভেলের ডিজাইন গুলো মাস্টার্সে পাওয়া যাবে। ওকে স্যার। স্যার আমার একটাই ছিল, জানার ছিল, সেটা হচ্ছে প্রি স্টেজে আমরা যখন প্রি টেনশন এবং পোস্ট টেনশন করছি, এই দুইটার ভিতরে তো পোস্ট টেনশনটা মূলত মানে তুলনামূলকভাবে কি সহজ, তাহলে প্রি টেনশনটা কেন আমরা ফিল্ডে ইউজ করবো? আচ্ছা, সহজ দুইটাই, তবে কিছু কিছু স্ট্রাকচার গুলোর ক্ষেত্রে পোস্ট টেনশনিং ভালো মতো করা যাবে না। যেমন ধরো যে স্ট্রাকচারের থিকনেস ছোট কম, যেমন 6 ইঞ্চি বা 7 ইঞ্চি স্ল্যাবের প্যানেল, তো স্ল্যাবের প্যানেল গুলো যদি চিকন হয়, থিকনেস ছোট হয়, তাহলে ওখানে হাইড্রোলিক জ্যাক দিয়ে ধরো প্রেসার দেওয়ার মতো কংক্রিটের সারফেস পাওয়া যাবে না, কংক্রিটটা প্রেসারে ফেল করে যাবে। আবার ধরো পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে ভিতরে একটা ডাক্ট রাখতে হয়, তো এই ডাক্ট রাখতে গেলে ভিতরে একটা ভয়েড থেকে যায়, সেই ক্ষেত্রে কি হয় কংক্রিটের সারফেসটা কমে আসে, তাই না? তো এই জন্য যে সকল স্ট্রাকচার গুলোর থিকনেস বা ক্রস সেকশন ডাইমেনশন কম হয়ে থাকে সেগুলো সাধারণত প্রি টেনশনিং করাটা টাফ হয়ে যায়। সেক্ষেত্রে মানে অনেক সময় প্রি টেনশনিং পোস্ট টেনশনিং করতে গেলে ফেল করতে পারে। আর যে সকল স্ট্রাকচার গুলোর ক্রস সেকশন সাইজ অনেক বড় এবং কংক্রিটের সারফেস অনেক বেশি পাওয়া যায়, সেই সকল ক্ষেত্রে মূলত পোস্ট টেনশনিংটা করা হয়। ওকে। আচ্ছা, তো এই প্রি টেনশনিং এবং পোস্ট টেনশনিং এর জন্য মিনিমাম কংক্রিটের একটা স্ট্রেংথ আছে। তো কংক্রিটের ম্যাক্সিমাম স্ট্রেংথ 60 মেগাপাস্কেল, এর তুলনায় বেশিও হতে পারে। ঠিক আছে, এটা আসলে ম্যাক্সিমাম যে 60 হতে হবে এরকম না, বাট মিনিমাম পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে 30 মেগাপাস্কেল এবং প্রি টেনশনিং এর ক্ষেত্রে 40 মেগাপাস্কেল এই পরিমাণ স্ট্রেংথ এর মধ্যে থাকতে হবে। এছাড়াও কংক্রিটের আরো কিছু প্রপার্টিজ থাকতে হবে। এই প্রপার্টিজ গুলো রেইনফোর্স কংক্রিটের মতোই, রেইনফোর্স কংক্রিটেও মূলত এই প্রপার্টিজ গুলো থাকতে হয়, যেমন স্টিফনেস, ক্রিপ। তো স্টিফনেস হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালের উপরে বা মেম্বারের উপরে লোড যখন প্রয়োগ করা হয় তখন লোড প্রয়োগের সাথে সাথে তার ভিতরে কিছু ডিফরমেশন হয়, তো এই ডিফরমেশন প্রতিরোধ করার ক্ষমতাটাই হচ্ছে স্টিফনেস। Stiffness means ability to resist deformation or deflection under the action of an applied force. ওকে, তাহলে ক্রিপ কি? ক্রিপের ক্ষেত্রে লোডটা কনস্ট্যান্ট থাকে, যেমন এখানে স্টিফনেসের ক্ষেত্রে লোড বাড়তে থাকে, ডিফরমেশনও বাড়তে থাকে, কিন্তু ক্রিপের ক্ষেত্রে লোডটা ফিক্সড, একটা কনস্ট্যান্ট লোড দেওয়া হবে এবং সেই লোডের সাথে লোডটা ফিক্স থাকার ফলে সময়ের সাথে সাথে তার মধ্যে কি পরিমাণে ডিফরমেশন হবে। অর্থাৎ ধরো 100 কিপ লোড অ্যাপ্লাই করা হলো অ্যাজ অ্যান এক্সাম্পল, এবং ধরো 1 বছর 2 বছর 3 বছর 4 বছর কন্টিনিউয়াসলি তার ভিতরে কি পরিমাণে ডিফরমেশন আসতেছে। তো সময়ের সাথে সাথে কনস্ট্যান্ট লোড অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে ডিফরমেশনটা আসে সেটাকে মূলত বলা হয় ক্রিপ। তো প্রি স্টেজ কংক্রিটের স্টিফনেস অনেক বেশি থাকতে হয় এবং হচ্ছে কি বলে কনস্ট্যান্ট লোডের ফলে ডিফরমেশন যেন কম হয়, অর্থাৎ ক্রিপের পরিমাণটা এটাও যেন লিমিটেড থাকে, স্টিফনেস বেশি হবে ক্রিপ কম থাকবে। এবং অবশ্যই সেটা ডিউরেবল হতে হবে। ডিউরেবিলিটি সব ধরনের ম্যাটেরিয়ালস এর জন্যই প্রযোজ্য, প্রি স্টেজ কংক্রিটের জন্য আরো বেশি প্রয়োজন, কারণ এখানে ভালো মানের মালামাল ব্যবহার করা হয়, অনেক হেভি লোডেড স্ট্রাকচারের জন্য তৈরি করা হয় এবং এটা সহজে রিসাইকেল করা যায় না, যে একবার মানে কি বলে দুর্বল হয়ে গেল ভেঙে গেল সেটাকে পরবর্তীতে পুরোটা স্ট্রাকচার ভেঙে ফেলা হবে এরকম না। তো এই জন্য এটা ডিউরেবিলিটি অনেক বেশি থাকতে হয় এবং কংক্রিটের শ্রিঙ্কেজ অবশ্যই কম হতে হবে, অর্থাৎ ময়েশ্চারের ফলে, যেমন ধরো প্রি স্টেজ স্ট্রাকচারগুলো সাধারণত ওপেন থাকে, যেমন ফ্লাইওভার গুলো বা যদি ব্রিজের কথা বলি, এগুলোতে কন্টিনিউয়াস শীতের দিনে প্রচন্ড ঠান্ডা পড়ে। আবার ধরো ফরেন কান্ট্রিগুলোতে যেখানে তুষারপাত হয় সেখানে একদম ফ্রিজিং হয়ে যায়, আবার গরমের দিনে টেম্পারেচার বাড়তে থাকে। তো এই যে টেম্পারেচার কমছে বাড়ছে, বৃষ্টির সময় পানি পাচ্ছে, এই ময়েশ্চারের ফলে তার ভিতরে শ্রিঙ্কেজের ফলে যে কন্ট্রাকশন গুলো কম বা বেশি হওয়া, এগুলোর জন্য তুলনামূলক কম থাকে। এই প্রপার্টিজ গুলো রিইনফোর্সমেন্ট কংক্রিটের জন্য যেমন প্রয়োজন, প্রি স্টেজ কংক্রিটের জন্য আরো অনেক বেশি প্রয়োজন। তো এই ছিল হচ্ছে মূলত প্রি স্টেজ কংক্রিট নিয়ে কিছু সংক্ষিপ্ত ইন্ট্রোডাক্টরি আলোচনা।
যে প্রি স্ট্রেস কংক্রিট কি 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 ম্যাটেরিয়ালস মূলত ব্যবহার করা হয়ে থাকে এবং কিভাবে এটা তৈরি করা হয়ে থাকে। তো সাধারণত ইন্ট্রোডাকশনে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের দেশে বিভিন্ন প্রি স্ট্রেস কংক্রিটের কনস্ট্রাকশন আছে, হ্যাঁ, যেমন যেমন কি বলে, ধরো অনেকের কারো মেট্রো রেলের প্রজেক্ট, মেট্রো রেলের কিন্তু অনেক প্রজেক্ট বর্তমানে হচ্ছে বা ফিউচারে আরো বিভিন্ন ফেজ আসবে। তো এরকম প্রজেক্টে কারো জব হতে পারে, ফ্লাইওভারের প্রজেক্টে জব হতে পারে। তো এই সকল ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রশ্ন করবে যে তুমি যে সাইটটাতে জয়েন করতেছো এখানকার কংক্রিট গুলো আসলে কোন ধরনের কংক্রিট, এটা কিভাবে তৈরি করা হয়, এখানে কি ধরনের মালামাল ব্যবহার করা হয়, এটি সম্বন্ধে কোনো আইডিয়া আছে কিনা। তো বেসিক আইডিয়া গুলো কিন্তু থাকা প্রয়োজন। এবং শুধুমাত্র ভাইবার জন্য না, একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবেও যে কোনো জিনিসের একটা মিনিমাম নলেজ কিন্তু থাকা প্রয়োজন, যেটা নিয়ে হচ্ছে মূলত এই মানে রিইনফোর্স কংক্রিটে তৈরি আলোচনা করা হয়েছে। তো যেহেতু এটা প্রি-স্ট্রেস কংক্রিটটা ওয়ান কাইন্ড অফ রিইনফোর্স কংক্রিট, রিইনফোর্স কংক্রিটের মধ্যে এক ধরনের ম্যাটেরিয়াল দিয়ে প্রি-স্ট্রেসিং করা হয়। অ্যাজ অ্যান এক্সাম্পল, যেমন ধরো আমাদের হিউম্যান বডির ভিতরে কোনো রোগ হওয়ার আগে যেরকম আমরা কি করি, বিভিন্ন ধরনের ভ্যাকসিন দেই, ভ্যাকসিনগুলো দিলে কি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তো যখন ভাইরাসের আক্রমণটা হয় তখন আমরা ওইরকম দুর্বল হয়ে পড়ি না, অসুস্থ হই না। ঠিক এটাও ঠিক সেম মেকানিজম, যে রিইনফোর্স কংক্রিট নরমাল অবস্থায় যেটা থাকে এর উপরে যখন অনেক বেশি পরিমাণে লোড চলে আসবে, এই বেশি পরিমাণে লোড চলে আসার ফলে এর মধ্যে ডিফর্মেশন বা স্ট্রেস এরকম আসবে। তো সেটা যেন ক্যারি করতে পারে, রেজিস্ট করতে পারে, এটার এই জন্য এটার মধ্যে প্রি স্ট্রেসিং স্টিলের মাধ্যমে ইন্টারনাল স্ট্রেস দেওয়া হয়, যেন টেনশন স্ট্রেস যখন ডেভেলপ করবে তখন সেটা যেন টিকে থাকে।